ভারতবর্ষে সে 1947 সালে জওহরলাল নেহেরু, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ কংগ্রেস নেতৃত্ব এক জাতির দেশ দাবি করেছিলেন। তৎকালীন মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্নাহ তখন বলেছিলেন, হিন্দু মুসলমানদের একই জাতীয় পরিচয়ে পরিচিত করা একটা স্বপ্ন মাত্র। মিস্টার জিন্নাহ তখন দ্বিজাতি তথ্য দিয়েছিলেন। এর আগে 1940 সালে তিনি লাহোরে এক বক্তৃতায় ভারতীয় উপমহাদেশীয় মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। ব্রিটিশ শাসকেরা আগে থেকেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতের বিভাজন চেয়েছিল। দ্বিতীয়ত, ভারতবর্ষের তখনকার প্রধান দুটি দল কংগ্রেস এবং মুসলিম লীগ জাতি সমস্যার সমাধান করতে চায়নি, বা তাদের দৃষ্টিতে এটা ছিল না। এই দুটি বিষয়কে বিভাজনের বড় কারণ। এক জাতির দেশ দাবি করার ভেতরেই লুকিয়ে ছিল 1947 সালের ধর্মভিত্তিক বিভাজনের বীজ। ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যায় কম ছিল মুসলিমরা। এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তখন অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে ছিল, আর অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল সংখ্যালঘুরা। অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এই ব্যবধানে 47-এর বিভাজনের মূল কারণ ছিল বলে মনে করেন অনেক বিশ্লেষক। তারা মনে করে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের নেতারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, অর্থাৎ ধর্মের একটা রাজনৈতিক ব্যবহার হয়েছে। তৎকালীন ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী 1948 সালের 30শে জুনের আগেই তাদেরকে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করতে হবে। ব্রিটিশ সরকার মিশন পাঠানোর ঘোষণা দিল। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার অ্যাটলির বক্তব্যে মুসলমানদের পাকিস্তান দাবির বিষয়টি উল্লেখ ছিল না, বরং ধর্মীয় সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন। মিস্টার অ্যাটলির বক্তব্য নিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব সন্তুষ্ট প্রকাশ করলেও মুহাম্মদ আলী জিন্নাহ সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। ব্রিটেনে ক্যাবিনেট মিশন আসার কয়েক মাস পর ভারতবর্ষে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও মুসলিম লীগ প্রথমে তাতে যোগ দেয়নি। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তি এবং ভারতীয় কংগ্রেস পার্টির নেতা মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান উইন্স ফ্রিডম নামে একটি বই লিখেছেন। তিনি 1940 থেকে 1946 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন। মৌলানা আজাদ তার বইয়ে লিখেছেন, অন্তর্বর্তী সরকারে প্রথমে অংশ না নিলেও মুসলিম লীগ অনেক আলোচনার পর 1946 সালের অক্টোবরে সেই সরকারে যোগ দিয়েছিল। তবে ইতিমধ্যে কলকাতা এবং নোয়াখালী সহ ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়। এমন প্রেক্ষাপটে নতুন ভাইসরয় এবং গভর্নর লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসেন 1947 সালে 22শে মার্চ। মৌলানা আজাদ লিখেছেন, লর্ড মাউন্টব্যাটেন নতুন ভাইসরয় ও গভর্নর হওয়ার পর ইংরেজদের মাথায় ভিন্ন চিন্তা আসে এবং তখন থেকেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে। যদিও ব্রিটিশ সরকারের ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে অখণ্ড রেখে বিভিন্ন অঞ্চলে অধিকতর সাহিত্য শাসন দেওয়ার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেয়া, লর্ড মাউন্টব্যাটেন মৌলানা আজাদকে বলেছিলেন, ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে বদ্ধপরিকর, কিন্তু তার আগে ভারতবর্ষের চলমান হিন্দু মুসলমান সংঘাত বন্ধের জন্য একটা পদক্ষেপ নিতে হবে। মৌলানা আজাদ মিস্টার মাউন্টব্যাটেনকে জানিয়েছিল, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যকার মতপার্থক্য অনেক কমে এসেছে। তখন ব্রিটিশ মিশন ভারত ভাগের ক্ষেত্রে বাংলা এবং আসামকে একত্রে রেখেছিল, কিন্তু কংগ্রেস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে। আসাম এবং বাংলা একসাথে থাকবে কিনা এ নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয়। দুই পক্ষের মতপার্থক্য এমন একটি জায়গায় পৌঁছায় যে তখন তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন দেখা দেয়। মৌলানা আজাদ প্রস্তাব করেছিলেন এই বিষয়টি লর্ড মাউন্টব্যাটেনের উপর ছেড়ে দিতে, কিন্তু তখনকার কংগ্রেসের সিনিয়র নেতা নেহেরু এবং সর্দার প্যাটেল তাতে রাজি হননি। এরই মধ্যে হিন্দু মুসলমান সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল। কলকাতার দাঙ্গার পর হিন্দু মুসলমান সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী ও বিহারে। ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশদের গঠন করা অন্তর্বর্তী সরকারের কিছু দফতর ভাগ করে দেয়া হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। সেই সরকারের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও দুই দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের এই দ্বন্দ্বের পুরো সুযোগ নিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ধীরে ধীরে পূর্ণ ক্ষমতা নিজের হাতে নিয়ে
ভারতের বিভক্তিকেই একমাত্র সমাধান হিসেবে সামনে আনেন। মৌলানা আজাদের বর্ণনা অনুযায়ী লর্ড মাউন্টব্যাটেন উভয় পক্ষকে খুশি করতে চেয়েছিলেন এবং তিনি কংগ্রেসের সিনিয়র নেতাদের মনে পাকিস্তান সৃষ্টির বীজ বপন করেছিলেন। তখন কংগ্রেস নেতাদের মধ্যে সর্দার প্যাটেলই সবার আগে লর্ড মাউন্টব্যাটেনের ধারণা গ্রহণ করেছিলেন। এক পর্যায়ে সর্দার প্যাটেল জনসম্মুখেই বলেছিলেন মুসলিম লীগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভারতবর্ষ ভাগ করতেও রাজি আছেন। মৌলানা আজাদের বর্ণনায় নেহরু প্রথমেই এই বিভক্তির পক্ষে ছিলেন না এবং তিনি এই ধরনের ফর্মুলার কথা শুনে প্রথমে ক্ষেপে গিয়েছিলেন, কিন্তু সর্দার প্যাটেল যখন ভারত বিভক্তির ফর্মুলায় রাজি হন, এরপর লর্ড মাউন্টব্যাটেন ক্রমাগত বোঝাতে থাকেন নেহরুকে। পরে গান্ধীও রাজি হন ভারত ভাগ ফর্মুলায়। মৌলানা আজাদ রাজি না থাকলেও কংগ্রেসের বাকি নেতৃত্ব ভারত ভাগের ফর্মুলা গ্রহণ করেছে। 1947 সালের 3 জুন মিস্টার মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারের পরিকল্পনার হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন। সেই শ্বেতপত্রে ছিল ভারত বিভক্তির রূপরেখা। ব্রিটিশ সরকারের সেই ঘোষণার মাধ্যমে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে ভারতবর্ষের বিভক্তির চূড়ান্ত রূপ নেয়। মৌলানা আজাদের বিশ্লেষণ হচ্ছে, ব্রিটিশ সরকার ভেবেছিল ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হলে অর্থনৈতিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। ফলে ভারতবর্ষ ভাগের পেছনে ভারতীয়দের চেয়েও ব্রিটিশ সরকারের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে। ভারত ভাগের সীমানা ঠিক করার জন্য সিরিল র্যাডক্লিফ নামের একজন ব্রিটিশ আইনজীবীকে 5 সপ্তাহের সময় দিয়েছিল ব্রিটিশ সরকার। আইনজীবী সিরিল র্যাডক্লিফ ম্যাপের উপর লাইন টেনে যে সীমানার ভাগ করেছিলেন বা যে সীমানা তিনি এঁকেছিলেন, সেটিকে এখনো এই উপমহাদেশের উত্তেজনার মূল কারণ হিসেবে দেখা হয়। সীমানার লাইনটি র্যাডক্লিফ লাইন নামেই পরিচিত পায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান, এইভাবে ভারতবর্ষ ভাগ করা হয়। ভারতবর্ষে তখন 40 কোটি মানুষের বসবাস ছিল বলে ধারণা করা হয়। তবে পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকে পাঞ্জাব ব্রিটিশ শাসিত ভারতে এই দুটি বড় প্রদেশ মুসলিম এবং অমুসলিমদের সংখ্যা প্রায় কাছাকাছি ছিল। এই দুটি প্রদেশের মধ্যে লাইন টেনে সীমানা ভাগ করার দায়িত্ব ছিল র্যাডক্লিফের। তাকে এই জটিল কাজের জন্য নির্ভর করতে হয়েছে একটি পুরনো ম্যাপ, জনসংখ্যার ভুল চিত্র সংবলিত তথ্যের উপর। একই সাথে আইনজীবী নির্ভর করেছিলেন কিছু অনড় উপদেষ্টার উপর। শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোন সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করা কতটা ঝুঁকির কাজ ছিল, সেটা র্যাডক্লিফ নিজেও জানতেন। তখন এ নিয়ে উত্তেজনা ছিল চরমে। সেজন্য ভারত পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পর লাইন টেনে সীমান্ত ভাগ করার র্যাডক্লিফের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। ফলে মানুষ যখন ব্রিটিশ থেকে স্বাধীন হবার আনন্দ উদযাপন শুরু করেছিল, তখন তারা জানতেন না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন। প্রায় 1,20,00,000 মানুষকে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত পাওয়া সে সীমান্ত লাইন অতিক্রম করে এপার ওপার করতে হয় নিজেদের বসবাসের জন্য। তখন শুরু হয় ধর্মীয় সহিংসতা এবং সেই সহিংসতায় প্রাণ হারায় 5 লাখ থেকে 10 লাখ মানুষ। সেটি ছিল ভয়াবহ রক্তাক্ত এক ট্র্যাজেডি। এখনো সেই সীমান্ত লাইন রক্তাক্ত করে চলেছে ভারত পাকিস্তান সম্পর্ককে।